আমাদেরকে বুঝতে হবে ক্যালকুলাস বিষয়টা আসলে কি। যদিও আমরা এখনো লিমিট নিয়ে কোনো ক্লাস দেইনি বা সীমার ধারণা আমরা এখনো দেইনি, আমরা শুরু করছি আজকে। তো লিমিট এখন আলোচনা করব না, শুধু ক্যালকুলাসের মেজর দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটি হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমরা আজকে প্রথমে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বিষয়টাকে একটু বুঝে নেব, তারপরে আমরা শুরু করছি ভেক্টর ক্যালকুলাস। ওকে, বোর্ডে চলে যাই। প্রথমেই আমরা ক্যালকুলাস বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আমরা আসলে আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বিষয়টি আগে একটু আলোচনা করে নেব। ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আচ্ছা প্রথমে আমরা একটা ফাংশন নিই, y ইকুয়াল টু fx, একটি ফাংশন। সাপোজ একেবারে সিম্পল ফাংশন আমরা একটা নিচ্ছি, সাপোজ x কিন্তু x এর একটি ফাংশন, হতে পারে x প্লাস 1, হতে পারে x স্কোয়ার, হতে পারে x স্কোয়ার প্লাস 1 ইত্যাদি বিভিন্ন কিছু হতে পারে, এটা তো আমাদের জানা আছেই আগে থেকে। তো যাই হোক, আমরা y সমান x একটি ফাংশন নিলাম। এখন এই ফাংশনটি যদি এমন হয়, এখানে x কিন্তু স্বাধীন চলক আর y কিন্তু হচ্ছে আমাদের অধীন চলক, অর্থাৎ x পরিবর্তিত হলে y ও পরিবর্তিত হবে, আমরা এমনটি ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এটি একটি ফাংশন আরো অন্যরকম হতে পারে, যেমন y সমান fx টা হচ্ছে এখানে x স্কোয়ার, সো y সমান x হতে পারে, y সমান x স্কোয়ার হতে পারে, ইত্যাদি আরো অনেক কিছু কিন্তু আমাদের হতে পারে, যেমন y সমান 2x প্লাস 1, এটাও হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে আমরা জানি। সো এখানে তিনটি ফাংশন লেখা আছে, y সমান এই প্রথম উদাহরণটিতে y সমান x, দ্বিতীয় উদাহরণটিতে y সমান x স্কোয়ার এবং তৃতীয় উদাহরণটিতে y সমান 2x। এখন আমরা জানতে চাই যে dy বাই dx জিনিসটা কি, dy বাই dx জিনিসটা কি। এটি আসলে আমাদেরকে প্রথমত, যেহেতু আমরা এখনো সীমার ধারণা স্পষ্ট না আমাদের কাছে, বা সীমা হয়তো বা আমরা এখনো এখান থেকে লেকচারে দেইনি, তো আমরা দেখি একটু। dy মানে হচ্ছে y এর পরিবর্তন, কিন্তু অবশ্যই যেহেতু সামনে d লেখা আছে, ডেল লেখা নেই, d লেখা আছে, যেহেতু সামনে d লেখা আছে তার মানে হচ্ছে এই পরিবর্তনটি খুব সামান্য হবে। আর পরিবর্তনটি কেন হবে, কারণটা হচ্ছে ওয়াইটা কিন্তু এক্স এর উপরে নির্ভরশীল, ওয়াইটা এক্স এর উপরে নির্ভরশীল একইভাবে। সো ওয়াইটা কিন্তু এক্স এর উপরে যেহেতু নির্ভরশীল, তাহলে এক্স পরিবর্তিত হলেই কিন্তু ওয়াই পরিবর্তিত হবে। এক্স যদি পরিবর্তিত হয় তাহলে ওয়াই পরিবর্তিত হবে, তবে এক্স এর পরিবর্তনটাও খুব সামান্য আর ওয়াই এর পরিবর্তনটাও কিন্তু খুবই সামান্য হবে। যেহেতু এক্স খুব সামান্য হবে আর এক্স এর উপরে ওয়াই নির্ভরশীল, তাহলে ওয়াই এর পরিবর্তনটাও খুব সামান্য হবে। তবে এই সামান্য পরিবর্তন দুটোকে, y এর পরিবর্তনটিকে x এর পরিবর্তন দ্বারা ভাগ করলে আসলে কত পাওয়া যাবে, সেটি কিন্তু আমাদের মূলত ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রতিপাদ্য বিষয়। তো লিমিটের ধারণা যখন আমরা ম্যাথে আলোচনা করব লিমিট নিয়ে, তখন বিষয়গুলো একেবারে স্পষ্ট হয়ে যাবে। এই স্থলে শুধু আমরা বিষয়টি একটুখানি বুঝে নিচ্ছি, যতটুকু আমাদের ফিজিক্সে ব্যবহার করতে হবে। আচ্ছা আসছি, তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে x এর খুব সামান্য, এই ফাংশনটিকে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি স্টার 1, উদাহরণ 1, এটা এই উদাহরণ 1টা আমরা নিচ্ছি। উদাহরণ 1টাতে x এর খুব সামান্য একটু পরিবর্তন বিবেচনা করা যায়। x এর খুব সামান্য পরিবর্তনটি আমরা ধরে নিচ্ছি ইপসাইলন, বা খুব ছোট একটা সংখ্যা। তাহলে আমরা এটির অর্থ আসলে বুঝতে চাই, এর অর্থ কি সেটি বুঝতে চাই। বোঝার আগে আমরা একটু কাজ করে নিচ্ছি, সেটি হলো যে x যদি পরিবর্তিত হয়, সামান্য একটু পরিবর্তিত হয়, ধরে নিচ্ছি সামান্য একটু বৃদ্ধি হচ্ছে x এর, তাহলে x পরিবর্তিত হয়ে আগে ছিল x, এখন হলো x প্লাস ইপসাইলন। এই ইপসাইলনটাই কিন্তু আসলে dx, এই ইপসাইলনটাই dx, মানে dx মানে হচ্ছে x এর পরিবর্তন, খুব সামান্য পরিবর্তন, x এর খুব সামান্য পরিবর্তনকে dx বলে। আর এই dxটাকে আমরা এখানে একটি গ্রিক লেটার ইপসাইলন, ছোট হাতের ইপসাইলন দিয়ে আমরা কিন্তু এখানে প্রকাশ করেছি। তার মানে কি হলো যে x আগে ছিল x, এখন হয়ে গেছে x প্লাস ইপসাইলন, অর্থাৎ আমাদের যে পরিবর্তনটা আসলো সেটা হলো আগের x প্লাস ইপসাইলন মাইনাস হচ্ছে, এটা হলো পরের অবস্থানটা, এটা হলো পরের অবস্থানটা, পরের অবস্থান বিয়োগ আগের অবস্থানটা, তাহলে কত আসতেছে, আমাদের পরিবর্তনটা হলো ইপসাইলন, অর্থাৎ এই ইপসাইলনটাই কিন্তু আমাদের dx। তাহলে কি বোঝা গেল ভিউয়ার্স, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে
এক্স একটি স্বাধীন চলক ছিল এবং এক্স চলকটি সামান্য একটু পরিবর্তিত হলো। কি পরিমাণ পরিবর্তিত হলো? ইপসাইলন পরিমাণ পরিবর্তিত হলো। তাহলে ইপসাইলন পরিমাণ বৃদ্ধি পেল, আমরা ধরে নিচ্ছি এই উদাহরণটিতে ধরেছি ইপসাইলন পরিমাণ বৃদ্ধি পেল। তার মানে এক্স আগে ছিল এক্স, ইপসাইলন পরিমাণ বৃদ্ধি পেয়ে এখন হলো এক্স প্লাস ইপসাইলন। বৃদ্ধিটা আবার নিচে আমরা একটু একটা এক্সট্রা ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। ওকে, এখন তাহলে এই পরিমাণ বৃদ্ধির ফলে ওয়াই এর কি হলো সেটা একটু দেখতে হবে। ওয়াই এর কি হলো তো আমরা একটু দেখি। এখানে কিন্তু আসলে ভিউয়ার্স আমরা কিন্তু ওয়াই এর বৃদ্ধিটাই দেখতে পাচ্ছি, যদিও এই বৃদ্ধিটা কিন্তু আসলে এক্স এরই বৃদ্ধি, কিন্তু ওয়াই যেহেতু এক্স এর সমান তাহলে এই বৃদ্ধিটা কিন্তু ওয়াই এরও বৃদ্ধি। আচ্ছা, তাহলে কি হলো? আমরা ধরে নিচ্ছি এটি আসলে এক্স এর বৃদ্ধি, কিন্তু ওয়াই এর বৃদ্ধিটা আমরা নিচে ক্যালকুলেট করব। একই রকম হবে এই উদাহরণের ক্ষেত্রে, এখানে এক হবে না। ওকে, আমরা আসি তাহলে, যদি আমরা এখানে একটু আসি দেখি, তাহলে ওয়াই, নতুন ওয়াই, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে y1, বা ধরে আপাতত y1ই ধরছি, y1। আর আগের ওয়াইটা ছিল হচ্ছে y সমান সমান x, আর y1 সমান সমান তাহলে কত? এটা ছিল x, এটা ছিল y, আর y1 তাহলে কত? এটি হবে y1। কারণটা হচ্ছে যে x বৃদ্ধি পেয়ে x প্লাস ইপসাইলন হলো, তাহলে এই x তো এখানে তো x ছিল, সেটি ছিল y, x ছিল y, আর তাহলে x বৃদ্ধি পেয়ে যেহেতু ইপসাইলন পরিমাণ বৃদ্ধি পেল, তাহলে x প্লাস ইপসাইলন হলো, তাই এই জায়গাতে এখন x প্লাস ইপসাইলন হবে, তাহলে নতুন ওয়াইটা হবে x প্লাস ইপসাইলনের সমান, সেটাই হবে। তাহলে আমরা কি করছি, আমরা একটু দেখে নিচ্ছি, সেটি হলো যে y1টা কত হবে? x প্লাস ইপসাইলন মাইনাস ওয়াইটা হচ্ছে x, ওয়াইটা হচ্ছে x, y1টা এটি হলো y1, আচ্ছা, মাইনাস হচ্ছে x। তাহলে কত হলো আমাদের? এটা আর এটা ক্যান্সেল করলে আমাদের থাকলো হলো ইপসাইলন। তার মানে ওয়াই এর বৃদ্ধিটাও কিন্তু এখানে আমাদের ইপসাইলন পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে, ওয়াইটাও ইপসাইলন পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার মানে এটি কিন্তু, এটাকে আমরা বলি, এই স্থলে আমরা বলবো ডিওয়াই অর্থাৎ ওয়াই এর বৃদ্ধিটা। তাহলে ওয়াই এর বৃদ্ধিটাও ইপসাইলন, আবার এক্স এর বৃদ্ধিটাও কিন্তু আমাদের ইপসাইলন। আমরা বলে নিয়েছি যে ডিএক্সটা কিন্তু আমাদের ইপসাইলন ছিল, এক্স এর বৃদ্ধিটাও কিন্তু ইপসাইলন। তাহলে আমাদের কি দাঁড়ালো? তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান আসলে আসছে, সেটা হলো y1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ইপসাইলন, আর y1 মাইনাস ওয়াই সেটাও কিন্তু আমাদের ইপসাইলন আসলো, ইপসাইলন। তাহলে ইপসাইলন বাই ইপসাইলন ইকুয়াল টু 1। আমরা বুঝতে পারছি যে ইপসাইলন বাই ইপসাইলন ইকুয়াল টু 1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যদি ফাংশনটা এমন থাকে যে y ইকুয়াল টু x, তাহলে y ইকুয়াল টু x এর ক্ষেত্রে dy বাই dx টা আমাদের 1 হচ্ছে। এই জায়গাটা আমরা একটু মুছে দিচ্ছি। এই উদাহরণটার ক্ষেত্রে আমরা কিছু আলোচনা করলাম, অসুবিধা নেই। এখানে যে উদাহরণটি লেখা আছে এই উদাহরণটি নিয়ে আমরা একটু আলোচনা করব, বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা এখানে কি করছি? এখানে আমরা dy বাই dx সমান সমান পেলাম কিন্তু 1 এই উদাহরণের ক্ষেত্রে। এখানে আরেকটি উদাহরণ আমরা ব্যবহার করছি, সেই উদাহরণটি হচ্ছে উদাহরণ 2। এই উদাহরণটির দিকে আমরা যদি একটু তাকাই, এখানে y আর x কিন্তু সমান না, যেমন এখানে y আর x সমান ছিল, এখানে y আর x কিন্তু সমান না। এখানে y ইকুয়াল টু x স্কোয়ার, আমাদের কিন্তু অন্য একটি ফাংশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? এখানেও x এর বৃদ্ধিটাকে আমরা একইভাবে মেনশন করব, x এর বৃদ্ধিটাকে ধরে নিচ্ছি ইপসাইলন। তাহলে কি হচ্ছে যে x এর যে বৃদ্ধিটা আছে, তাহলে x আমাদের আগে ছিল x, নতুন অবস্থান হলো x প্লাস ইপসাইলন, সামান্য একটু বেড়েছে, এবারও বৃদ্ধি ধরেছি, আমরা হ্রাস দিয়েও করতে পারি বিষয়টি। তো বোঝার সুবিধার্থে আমরা বৃদ্ধি ধরে নিচ্ছি আপাতত। তাহলে x প্লাস হচ্ছে আমাদের ইপসাইলন, x আগে ছিল x, এখন হয়ে গেছে সামান্য একটু বৃদ্ধি পেয়ে x প্লাস ইপসাইলন। ওকে, এই ইপসাইলনটা কিন্তু আবারও ভিউয়ার্স এটি কিন্তু dx, এটাই কিন্তু dx, মানে x এর যে পরিমাণ বৃদ্ধি হচ্ছে বা হ্রাস হচ্ছে সেটাকে dx বলে। এখানে dxটা হচ্ছে ইপসাইলন এবং সেটি বৃদ্ধি আকারে ধরেছি, সেজন্য প্লাস দিয়েছি। ওকে, চলে আসি। তাহলে কি হলো যে এখানে যে dx টা আমাদের আছে, এই dx এর কারণে অর্থাৎ ইপসাইলনের কারণে এই ফাংশনটারও কিছু একটা বৃদ্ধি হবে। এখন আমরা দেখতে যাচ্ছি যে y1 মাইনাস y এটি হচ্ছে আমাদের dy, অর্থাৎ y এর বৃদ্ধি কতটুকু? yটা এটা হচ্ছে আমাদের y। তাহলে এই অংশটাকে আমরা এখানে তীর দিয়ে লিখে দিতে পারি, এটি হচ্ছে আমাদের y, আর এখানে যে পুরো অংশটি রয়েছে, এই পুরো অংশটি এটি হলো y, আর এই পুরো অংশটি কিন্তু আমাদের y1। ব্যাপারটি এভাবে চিন্তা করা যেতে পারে, আগে ছিল
y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখন হয়েছে y1, কেন? কারণ x বৃদ্ধি পেয়ে x প্লাস ইপসাইলন হয়েছে। তাহলে কি হলো আমরা একটু দেখতে চাই যে এখানে y1টা তাহলে কত, x প্লাস ইপসাইলন, x প্লাস ইপসাইলন, আর মাইনাস হচ্ছে yটা কত, yটা হচ্ছে x স্কোয়ার স্কোয়ার। কেন একটু খেয়াল করা যাক, আমরা বলেছি আমরা dy বের করতে উদ্যত, আমরা dy বের করতে উদ্যত। dy বের করার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমরা dy মানে y এর পরিবর্তন, y এর পরিবর্তনটা আমরা বের করছি। তো y এর পরিবর্তনটা পুরাতন y ছিল x স্কোয়ার y, x বৃদ্ধি পেয়ে ইপসাইলন পরিমাণ বেড়ে গেল, x ইপসাইলন পরিমাণ বেড়ে গেল, ফলে x এর নতুন অবস্থানটা হলো x এর জায়গায় আমরা বসাচ্ছি x প্লাস ইপসাইলন, ফলে এই x এর জায়গায় x প্লাস ইপসাইলন বসালাম, স্কোয়ারটা রয়ে গেল। তাহলে নতুন yটা হচ্ছে এটা, নতুন yটিকে আমরা নাম দিয়েছি y1। তাহলে y এর বৃদ্ধিটা কতটুকু হচ্ছে, এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি x স্কোয়ার প্লাস 2x ইনটু ইপসাইলন প্লাস ইপসাইলন স্কোয়ার মাইনাস x স্কোয়ার, x স্কোয়ার ক্যান্সেল করে দিলাম, থাকলো 2x প্লাস ইপসাইলন, আর এখানে থাকলো আমাদের একটা ইপসাইলন, আমরা একটা কমন নিয়ে নিলাম, এই দুটো থেকে একটা ইপসাইলন কমন নিয়ে নিলাম। ওকে ফাইন, তাহলে এবার কি হচ্ছে, আমাদের dyটা হচ্ছে এত, আমরা দেখতে পাচ্ছি dyটা এতটুকু, আর নিচে থাকছে dx। অবশ্যই ক্যালকুলাস আলোচনা করার সময়, লিমিট আলোচনা করার সময় আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আবার আসবো। আমরা এই স্থলে শুধু ফিজিক্সের জন্যই আমরা আলোচনাটা করছি, ফিজিক্সের ভেক্টর ক্যালকুলাস আমাদের অনেকের প্রয়োজন পড়ছে, সেখান থেকে সেই ইস্যু থেকে আমাদের আলোচনা করা। চলে আসি একটু dyটা হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের হিসাব করে রেখেছি 2x প্লাস ইপসাইলন, এবং এখানে থাকতেছে একটা ইপসাইলন, আর dxটা কিন্তু আমাদের ইপসাইলন, dxটা আমরা কিন্তু বলে দিয়েছি যে dx হচ্ছে এই যে এটা হলো dxটা আমাদের, dxটা ইপসাইলন, সো ইপসাইলন। তাহলে আমাদের কত আছে, এই ইপসাইলন আর এই ইপসাইলন কাটা গেলে থাকলো 2x প্লাস ইপসাইলন। তার মানে কি হলো, তার মানে dy বাই dxটা হচ্ছে 2x প্লাস খুব ক্ষুদ্র একটি সংখ্যা, ইপসাইলনকে আমরা খুব ক্ষুদ্র বলেছি শুরুতেই, ক্লাসের শুরুতেই, সো এই 2x এর সাপেক্ষে ক্ষুদ্র সংখ্যাটিকে বাদ দেওয়া যায়, তাই আমরা বলি এটাকে 2x। অর্থাৎ এই ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx করলে, অর্থাৎ এই ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এটা আসে। এতটুকু আলোচনা থেকে আমরা এতটুকু স্পষ্ট হতে পেরেছি আশা করি, সেটা হচ্ছে যে যখন আমরা ডিফারেন্সিয়েট করছি তার মানে আমরা আসলে একটি ভাগফল নির্ণয় করছি, এবং ভাগফল দুটি খুব ক্ষুদ্র সংখ্যার ভাগফল নির্ণয় করছি। এখানে dyটাও খুব ক্ষুদ্র, dxটাও খুব ক্ষুদ্র, দুটি ক্ষুদ্র সংখ্যার ভাগফল আমরা নির্ণয় করছি, এবং dyটা তৈরি হয়েছে dx এর কারণে, কারণ x টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ x এর মানটি আমরা একটি বসাবো, x এর মান একটি আমরা ধরবো বা বসাবো, তাতে y এর একটি মান হবে, x এর একটি পরিবর্তন ধরবো বা বসাবো, তাতে y এর একটি পরিবর্তন আমরা পাবো, এবং এই ভাগফলটাই হচ্ছে dy বাই dx। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি একটি হার নির্দেশ করছে। সো আমরা এখান থেকে মুছে দিচ্ছি, শুধু ফলাফলটি লিখে রাখবো। এখানে ফলাফলটি আমরা লিখে নিচ্ছি, আমাদের dy বাই dx সমান সমান হচ্ছে 2x। তাহলে এখানেও কিন্তু একইভাবে যদি আমরা করি, আমরা যেটা পাবো dy বাই dx সমান সমান শুধু 2 আমরা পাবো, এখানে শুধু 2 পাবো। ওকে, এখন তাহলে কি বোঝা গেল, যদি y সমান সমান x হয় তাহলে dy বাই dx 1, y সমান সমান যদি x স্কয়ার হয় তাহলে dy বাই dx 2x, আর y সমান সমান 2x প্লাস 1 তাহলে dy বাই dx হচ্ছে আমাদের 2। আচ্ছা, এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে এটা যে যদি x সামান্য একটু পরিবর্তিত হয়, x এই বিষয়টাকে এভাবে লেখা যায় dy বাই dx, দুঃখিত, dx স্কয়ার বাই dx, কারণ y সমান সমান x স্কয়ার, তাহলে y এর জায়গায় x স্কয়ার বসালাম। অর্থাৎ এই ভাগফলটির অর্থ হচ্ছে x যদি সামান্য একটু পরিবর্তিত হয় তাহলে উপরে হচ্ছে এটি ফাংশন, তাহলে ওই ফাংশনটিও কিন্তু কিছু মাত্রায় পরিবর্তিত হয়। ওই পরিবর্তনটাকে আগে x এর পরিবর্তনটা দিয়ে ভাগ করলে যে ফলাফলটা হয় সেটি হচ্ছে 2x, যেটি আবার x এর একটি ফাংশন। বিষয়টা হচ্ছে এমনই। আচ্ছা, এবার আমরা আরেকটু স্পষ্ট হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ডিফারেন্সিয়েশন ব্যাপারটা আসলে কি। ডিফারেন্সিয়েশন আসলে একটি ভাগফল বা হার বা রেট
হ্যাঁ, এইভাবে আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন একটি হার। তবে জ্যামিতিতে এর আরও ব্যাখ্যা আছে, এটিকে ঢাল বলা যেতে পারে। সেগুলো নিয়ে আমরা যখন ম্যাথে আলোচনা করব তখন বিস্তারিত শিখব। পদার্থবিজ্ঞানের ঢালের ব্যবহার আছে, কিন্তু আমাদের এখন আমরা যতটুকু আজকের পরিসরে যতটুকু শিখবো তাতে ঢালটা কিন্তু আমরা আলোচনা করব না, দরকার পড়বে না। আচ্ছা, আমরা আসছি তাহলে ডিওয়াই বাই ডিএক্স। এখানে ডিওয়াই বাই ডিএক্স যে আমরা ভাগফলটা দেখতে পাচ্ছি, এই ভাগফলটা কিন্তু এখানে 2x, যা x এর একটি ফাংশন। এখানে কিন্তু x নেই, এটি একটি ধ্রুবক, ভাগফলটি একটি ধ্রুবক, এখানেও ভাগফলটি একটি ধ্রুবক। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? আমরা বুঝতে পারলাম যে dy বাই dx একটি ভাগফল। শুধু এতটুকু জানা এই মুহূর্তে আমাদের জন্য এনাফ। ওকে, এখন dy বাই dx এর জন্য আমরা একটি কমন সূত্র আগে একটু লিখে নেব। সেটি হচ্ছে সাপোজ dy বাই dx যদি y সমান সমান x টু দি পাওয়ার n হয়, y সমান সমান, এখানে আমরা একটু লিখে দিচ্ছি, y সমান সমান x টু দি পাওয়ার n এর জন্য আমরা এই বিষয়টা খেয়াল করব। dy বাই dx, তাহলে dx টু দি পাওয়ার n dx, এটির জন্য আমরা একটা ফর্মুলা, এই ফর্মুলাটি আমরা খুব সহজেই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে পারি। তো ম্যাথে আমরা প্রমাণটা শিখবো, এখন আমাদের দরকার পড়ছে না। আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে মোটামুটি ফিজিক্সের সবগুলো অঙ্কই করার আমরা চেষ্টা করব। ওকে, তাহলে এখানে এটাই হবে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখন এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা উপরের বিষয়গুলোর একটু সত্যতা দেখে নিই। উপরে বুঝলাম যে আসলে dy বাই dx বলতে কি বোঝায়, আর এখন আমরা আলোচনা করছি যে dx টু দি পাওয়ার n ডিভাইডেড বাই dx, এটির একটি ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, এই ফর্মুলাটা শুধু আমরা মনে রাখবো। এই ফর্মুলাটা দিয়ে আমরা উপরের এই অঙ্কগুলো দেখতে পারি কিনা। আচ্ছা, আমরা একটু দেখি এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি আছে। এখানে আছে হলো dy বাই dx সমান সমান 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে, এটি 3 নাম্বার, আমরা 3-এ যাব না এখন। dy বাই dx সমান সমান হচ্ছে আমাদের dx টু দি পাওয়ার 1, যেহেতু y সমান সমান x, y এর জায়গায় x বসালাম, x মানে x টু দি পাওয়ার 1, dx টু দি পাওয়ার 1 dx। তাহলে কি হচ্ছে? তাহলে যেটি দাঁড়ালো সেটি হচ্ছে আমাদের নিয়ম মোতাবেক এই 1টা সামনে বসবে, যেহেতু পাওয়ারটা সামনে বসেছে 1টা সামনে বসবে, আর এখানে x আছে, এই x এর উপরে যে পাওয়ার আছে 1, সেই এই যে n-টা এখানেও আছে, এখানেও আছে, 1টা এখানেও আছে, এখানেও আছে, x টু দি পাওয়ার 1 মাইনাস হচ্ছে আমাদের 1। এটা হলো সূত্রের এই 1টা, পরের 1টা হচ্ছে সূত্রের এই 1। তাহলে কত আসলো? আমরা দেখতে পাচ্ছি এখানে 1, x টু দি পাওয়ার 1 মাইনাস 1 হচ্ছে 0, তার মানে 1, আর x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1। তাই কিন্তু আমাদের এখানে রয়ে গেছে, এখানে কিন্তু আমাদের 1ই আছে। আচ্ছা, এবার এটা হলো স্টার 1 এর আমরা সমাধানটা করলাম। স্টার 1 এর সমাধানটা আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে করলাম। আগে বিষয়টি বোঝার জন্য বিস্তারিতভাবে করেছি, আর এখানে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে দেখছি যে আমাদের এই 1টি আসে কিনা। তো অনুরূপভাবে এটা যদি করি, স্টার 2 dy বাই dx ইকুয়াল টু হলো আমাদের dx স্কয়ার, এখানে হলো dx, নিয়ম মোতাবেক এই 2টা সামনে বসবে, তারপরে এই x স্কয়ারটা লিখে তার থেকে 2 থেকে 1 বিয়োগ দিতে হবে। তাহলে কত আসলো? 2, এখানে 2 মাইনাস 1 1, তার মানে x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হলো 2x, যা কিন্তু আমাদের এখানে উত্তরে রয়ে গেছে। তার মানে এই সূত্রটি আমাদের ব্যবহারযোগ্য। সূত্রটির প্রুফ নিয়ে আমি ম্যাথমেটিক্স ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তার আগে ক্যালকুলাসের বিস্তারিত আলোচনা করব, লিমিটের আলোচনা করব। এই স্থলে শুধু আমরা সূত্রটি যদি বুঝতে পারি, ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, এবার চলে আসছি, যেহেতু dy বাই dx একটি ভাগফল, আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস বোঝা হয়ে গেল। এখন আমরা আসবো ভেক্টর ক্যালকুলাসে। যেহেতু dy বাই dx একটি ভাগফল, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু জ্ঞাতব্য বিষয় মনের ভিতরে রেখে দিতে হবে। সেটি কি? সেটি হচ্ছে, সাপোজ আমরা যদি বলি v সমান সমান কত, ভেক্টর চিহ্ন দিচ্ছি না আপাতত, ধরে নিচ্ছি দ্রুতই হোক, অসুবিধা নেই। এটি যদি দ্রুতীয় হয় অসুবিধা নেই, ভেক্টর চিহ্ন দিচ্ছি না। v সমান সমান হচ্ছে উপরে হলো ds, নিচে হচ্ছে dt। কেন?
ডিএস মানে হচ্ছে এস এর পরিবর্তন, অর্থাৎ সরণের পরিবর্তন। সরণ আগে ছিল 10 মিটার আর এখন হলো 12 মিটার, তাহলে সরণের পরিবর্তনটা হচ্ছে 2 মিটার। 2 মিটার সরণ বৃদ্ধি পেয়ে গেছে, সেটি হলো ডিএস। আর ডিটিটা হচ্ছে সময়ের বৃদ্ধি। মনে করি এটা আমাদের 0.5 সেকেন্ডে এই সরণটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি একটু পাশে একটু আলোচনা করে নিই আগে, যদি আমাদের 2 সেকেন্ডে 0.5 সেকেন্ডে, দুঃখিত, 0.5 সেকেন্ডে সরণ বৃদ্ধি পায় 2 মিটার, তাহলে প্রতি সেকেন্ডে সরণ কি পরিমাণ বৃদ্ধি পেল? অবশ্যই 2 মিটার ডিভাইডেড বাই 0.5 সেকেন্ড, যার মানে দাঁড়ালো 4 মিটার পার সেকেন্ড। এটি একটি বেগ, তার মানে কি এটা হচ্ছে সময়ের পরিবর্তন ডিএস সাপোজ, আর এটি হচ্ছে আমাদের ডি, দুঃখিত ডিটি, এটি হবে ডিটি সময় পরিবর্তন, এটি হলো আমাদের ডিএস। তাহলে এটি হলো সরণের পরিবর্তন। সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন কিন্তু আমাদের বেগ। তাহলে এখানে যদি আমরা বিষয়টা একটুখানি বুঝতে পারি, তাহলে এই জায়গায় আমরা অবশ্যই বলতে পারি যে ভি সমান সমান ডিএস বাই ডিটি, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ সরণ পরিবর্তিত হয় সেটি কিন্তু আমাদের বেগ। তাহলে সবসময় আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে উপরে আছে সরণ, নিচে আছে হচ্ছে সময়। তাহলে সরণ ডিভাইডেড বাই সময়, এটি কিন্তু আমাদের বেগ। সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, এটি কিন্তু আমাদের বেগ। এটিকে আমরা তাৎক্ষণিক বেগ বলবো। তো পরবর্তীতে আমরা আসলে জানার চেষ্টা করব যে তাৎক্ষণিক বেগ আর আমাদের গড় বেগ একই নয়। যদি এগুলো ডেল হতো ডি এর জায়গায়, তাহলে এটা গড় বেগ হতো। তাৎক্ষণিক বেগ খুব ক্ষুদ্র সময়ের জন্য ধরা হয়, খুব ক্ষুদ্র সময় পরিসরে ধরা হয়, সেজন্য এটিকে তাৎক্ষণিক বেগ বলা হয়। ওকে, আমরা চলে আসছি একটু সামনের দিকে। সেটি হচ্ছে যদি বেগের এই বিষয়টা হয়, তাহলে আমাদের ত্বরণ হবে কেমন? ত্বরণ অবশ্যই ডিভি বাই ডিটি হবে, কারণ বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। একক সময় কি পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে তাকে কিন্তু আমরা ত্বরণ বলি। তাহলে বেগ পরিবর্তনের হারটাই কিন্তু আমাদের ত্বরণ। তাহলে ডিভি বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তন, নিচে হচ্ছে ডিটি সময় পরিবর্তন। তাহলে এই দুটি বিষয় আমাদের জন্য এই মুহূর্তে জ্ঞাতব্য। আমাদেরকে একটু স্মরণ রাখার প্রয়োজন পড়বে বলে আমি মনে করি না, আমাদেরকে একটু বুঝে রাখতে হবে ব্যাপারটা, তাহলেই হবে। ওকে, আমরা এবার চলে আসছি পিওরলি ভেক্টর ক্যালকুলাসের মধ্যে। আমরা একটু দেখি এখানে কি আছে। প্রথমে আমরা এস একটা ভেক্টর নিলাম। মনে করি আমাদের এস একটি ভেক্টর দেয়া আছে, আমরা একটি অঙ্ক করছি আসলে স্টার 4। এস একটি ভেক্টর আমাদেরকে দেয়া আছে, সরণ ভেক্টর দেয়া আছে। কিভাবে? টাইমের ফাংশন দিয়ে ভেক্টরটি দেওয়া আছে। যেমন টি স্কোয়ার আই প্লাস 2t, ওকে, 2tj প্লাস কে, আর কিছু নেই। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি সরণ ভেক্টর দেওয়া আছে। তো আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, প্রথম প্রশ্ন 1, এই ভেক্টরটি দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন 1 সেকেন্ড পরে সরণের মান কত? 1 সেকেন্ড পরে সরণ কত? 1 সেকেন্ড পরে যদি সরণটা জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই কি হবে? 1 সেকেন্ড, এই টি এর জায়গায় 1 সেকেন্ড বসিয়ে দিলেই হবে। ওকে, তাহলে কি হচ্ছে 1 সেকেন্ড পরে সরণ, এখানে আমরা একটা 1 লিখে দিতে পারি, 1 সেকেন্ড এভাবে লেখা যেতে পারে, আবার এমনিও রেখে দিলে হয়। এটা একটা কনভেনশন যে এস 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড পরে সরণ। তো তখন কি হচ্ছে, আমাদের এই টি এর জায়গায় কিন্তু আমরা 1 সেকেন্ড ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে 1 স্কোয়ার আই প্লাস 2 ইন্টু 1 জে প্লাস কে। তাহলে কি হলো? আই প্লাস 2j প্লাস কে। এটি হলো আমাদের 1 সেকেন্ড পরে সরণ। সরণের মান নয়, কিন্তু সরণের মান নয়। এখন 1 সেকেন্ড পরে যদি সরণের মান জিজ্ঞেস করে, তাহলে 2 নম্বর প্রশ্ন, 1 সেকেন্ড পরে সরণের মান
কত, 1 সেকেন্ড পরে সরণের মান কত, তখন কিন্তু আমরা এস লিখব, ভেক্টর চিহ্নটা তুলে দিলাম, এখানে 1 সেকেন্ড লেখা যেতে পারে, অসুবিধা নেই। তখন এই ভেক্টরটির মান যেভাবে নির্ণয় করতে হয় তা আমরা বিগত লেকচারে কিন্তু শিখেছি। মান কিভাবে নির্ণয় করতে হয়, প্রতিটি সহগের বর্গ যোগ করতে হবে। একটু ভুল আছে এখানে, কেটি হবে না, কারণ কি আমরা এই টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলাম, দুঃখিত, ঠিকই আছে, এখানে ঠিকই আছে, আমরা স্মরণে আছি এখনো, আমরা এখন ডিফারেন্সিয়েট করিনি, সেজন্য ঠিক আছে। 1 সেকেন্ড এস 1 সেকেন্ড, বিষয়টি হচ্ছে এখানে এই মানগুলো নিচ্ছি আমরা সবগুলো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই সবগুলো রুট ওভার হবে, আমরা আগে কিন্তু শিখে নিয়েছি ব্যাপারটা। তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস 4 প্লাস 1 রুট ওভার, এখানে আসলে হলো রুট ওভার 6। তাহলে 1 সেকেন্ড পরে সরণের মান কিন্তু হচ্ছে এটি, আর 1 সেকেন্ড পরে সরণ হচ্ছে আমাদের এটি। সরণ এখানে আইজে কে থাকার কারণে এটির দিক আছে, আর এখানে কিন্তু আইজে কে নেই, এটি শুধু মান নির্দেশ করছে। আমরা এখনো ডিফারেন্সিয়েশনে আসিনি, ডিফারেন্সিয়েশনে আসবো তখনই যখন আমাকে বলবে বেগ নির্ণয় করতে। তো এই অংশটির ভিতরে সম্পূর্ণ বিষয়টি হচ্ছে আমাকে এইভাবে বুঝতে হবে যে 1 সেকেন্ড পরে কতটুকু সরণ আছে, 2 সেকেন্ড পরে কতটুকু সরণ আছে, 3 সেকেন্ড পরে কতটুকু সরণ আছে ইত্যাদি, 2.5 সেকেন্ড পরে কতটুকু সরণ আছে, সেটি হচ্ছে উপরের নিয়মে করতে হবে। আর যদি আমরা সরণের মানটা চাই, অর্থাৎ দূরত্বটা যদি চাই, তাহলে কিন্তু আমাদের নিচের নিয়মে আমাদের করতে হবে, অর্থাৎ এই ভেক্টরটির মান নির্ণয় করলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর এই ভেক্টরটিতে কিছু করিনি, আমরা যেটা করেছি যে টি স্কোয়ার এই টি এর জায়গায় 1 বসিয়েছি, 2t, এই 2t এর জায়গায় 1 বসিয়েছি, আর এখানে কিছু বসাইনি কারণ এখানে টি নেই, সেজন্য এটি নিয়ে অনেকের ইলিউশন হতে পারে। একটু আগে আমি নিজেই ভাবছিলাম যে এখানে আসলে আমাদের এই কেটা থাকবে কিনা, কিন্তু সেটা হচ্ছে যে আসলে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমরা বুঝতে পারবো যে কেটা আসলে থাকবে না, এই স্তরে ঠিক আছে। ওকে, আমরা চলে আসছি পরের অংশে। আচ্ছা, 1, 2, এবার আমরা 3 নাম্বার অঙ্কটা একটু করব। এবার আমাদের ক্যালকুলাস চলে আসবে, আমরা একটু আসি 3 নাম্বার। এখানে যেটা আমরা খেয়াল করব সেটি হচ্ছে যে আমাকে যদি বলে যে 1 সেকেন্ড পরে বেগ কত, তখনই কিন্তু ভিউয়ার্স আমাদের ক্যালকুলাসের বিষয়টি চলে আসবে, কারণ আমাদের দেয়া আছে সরণ, আমাকে বের করতে বলেছে বেগ। এবার আমরা একটু দেখি, প্রথমে আমরা লিখে নিচ্ছি আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করছি কেন, কারণ 1 সেকেন্ড পরে 1 সেকেন্ডের পরিবর্তন উপরে হচ্ছে সময়ের পরিবর্তন, সরণের পরিবর্তন। তাহলে সরণের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে বেগটা পাওয়া যাবে, তাহলে বেগ ভেক্টরটি পাওয়া যাবে, সেজন্য আমরা ডিফারেন্সিয়েট করে নিচ্ছি। আমরা ডিফারেন্সিয়েট করছি ds বাই dt। তাহলে আমরা ডিফারেন্সিয়েট এখানেও করব, করলাম। যে কোনো ধ্রুবককে বাইরে নিয়ে আসা যায়, এটি আই জে কে হচ্ছে ধ্রুবককে বাইরে নিয়ে আসা যায়, এবং এই ডি ডি টি এই অপারেটর, এটি একটি ডিফারেন্সিয়াল অপারেটর, এই অপারেটরটিকে সব জায়গায় দিয়ে দেওয়া যায়। এগুলো নিয়ে ক্যালকুলাসে বিস্তারিত আলোচনা হবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তাহলে আমরা এখানে আগে প্রথমে লিখছি ডিডিটি অফ টি স্কোয়ার আই প্লাস ডিডিটি অফ 2t j প্লাস ডিডিটি অফ k। ওকে, এখন এখানে আই স্কোয়ার, আইটা কনস্ট্যান্ট, আই এর মান আমরা জানি 1, সেজন্য আই কনস্ট্যান্ট, আইটা বাইরে চলে আসবে, টি স্কোয়ার থাকবে, এখানে যেটা কনস্ট্যান্ট, যেটা বাইরে চলে আসবে, টুটা কনস্ট্যান্ট, দুঃখিত, টুটাও বাইরে চলে আসবে, প্লাস এখানে কিন্তু কেটা কনস্ট্যান্ট, কিন্তু কেটাকে যদি আমি বাইরে নিয়ে চলে আসি কোনো প্রবলেম নেই, না নিয়ে এসেও করা যায়,
কেটাকে বাইরে নিয়ে আসলে এখানে একটি 1 থাকবে। তাহলে আমাদের কি হচ্ছে ভিউয়ার্স, আমরা একটু দেখি। এখানে i থাকলো, আর টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমাদের সূত্র মোতাবেক এই 2টা আগে বসাতে হয়। একটু আগে আমরা কিন্তু সূত্রগুলো শিখেছি। 2t 2 - 1 2j টি স্কোয়ার, এই স্কোয়ারটা সামনে বসালাম, টি স্কোয়ার লিখলাম, তারপরে ওই স্কোয়ার থেকে সূত্রের একটা 1 বিয়োগ করে দিলাম, যে সূত্রটি উপরে লিখেছিলাম। এই যে সূত্রটি ছিল এমন, ddx অফ x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2x 2 - 1 2x। ঠিক আছে, তাহলে এই সূত্র মোতাবেক আমরা কিন্তু এখানে বসিয়ে দিলাম। এখানেও আমরা দেখছি dt অফ t, এটা আমরা একটু আগে করেছি এরকম একটা জিনিস, সেটা মান দাঁড়িয়েছিল 1 স্টার 1, এই জায়গায় অঙ্কটা করা ছিল লেকচারের শুরুর দিকে, সেটির মান দাঁড়িয়েছিল 1 প্লাস, যদি 1কে ডিফারেন্সিয়েট করা হয়, 1 একটি ধ্রুবক, তো যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে এটি কিন্তু শূন্য হয়। সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব না, আসলে শুধু সংক্ষিপ্ত একটি বোধগম্যতা রয়েছে, সেটি হচ্ছে যে যদি টি পরিবর্তিত হয় 1 কিন্তু পরিবর্তিত হবে না, কারণ 1 তো 1ই, 1 যদি x বা y বা অন্য কিছু হতো তাহলে পরিবর্তিত হতো। যে টি পরিবর্তিত হলে টি এর একটা ফাংশন পরিবর্তিত হয়, টি পরিবর্তিত হলে টি স্কোয়ার পরিবর্তিত হয়, কিন্তু টি পরিবর্তিত হলে কিন্তু 1 পরিবর্তিত হয় না। সো আমরা যদি বলি যে ঠিক আছে, গাড়ির বেগ বৃদ্ধি পেলে 1 সংখ্যাটা কিন্তু একই থাকে, 5 সংখ্যাটা কিন্তু 5ই থাকে, কিন্তু গাড়ির বেগ বৃদ্ধি পেলে সময় কম লাগে কোনো একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে, ব্যাপারটা কিন্তু সেরকম। অর্থাৎ বেগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় কিন্তু তখন পরিবর্তিত হয়, কিন্তু কোনো কনস্ট্যান্ট কিন্তু কখনোই পরিবর্তিত হয় না। তাই টি পরিবর্তিত হলে 1 পরিবর্তিত হবে না, অর্থাৎ উপরের পরিবর্তনটা শূন্য হবে, তাই ভাগফলটা সবসময় শূন্য হবে। আমাদেরকে এই স্থলে শুধু মনে রাখতে হবে যে যখনই এখানে কোনো কনস্ট্যান্ট থাকবে সেখানে সরাসরি শূন্য লিখে দেওয়া যায়। যেমন এখানে কে ছিল, আমরা চাইলে কিন্তু এই কেটাকে বাইরে না নিয়ে এসেও সরাসরি এই লাইন থেকে এই শূন্যটা কিন্তু এখানে আনতে পারতাম বা এখানে নিয়ে আসতে পারতাম। কিন্তু যেহেতু আমি সবসময় কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসছি, সেই জন্য এই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, আর নিয়ে আসার পরে এখানে 1 থাকলো। আর এই মুহূর্তে আমি শুধু বলছি যে আমার এই 1টাকে ডিফারেন্সিয়েট করলে সবসময় শূন্যই হবে, সবসময় শূন্য হবে। সেটা নিয়ে আমরা ম্যাথে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা চলে আসলাম কে ইন্টু হলো এখানে 0। তো আমরা কি পাচ্ছি, তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে 2t টি স্কোয়ার মাইনাস 1, 2 - 1 মানে 1, টি টু দি পাওয়ার 1 মানে t, তাহলে টি আই প্লাস এখানে 2j, 1 দিয়ে গুণ করলে 2j থাকবে প্লাস 0। তাহলে আমরা কি পেলাম, আমরা একটি ফাংশন পেলাম 2t i প্লাস 2j। আচ্ছা, এখানে 2ti প্লাস 2j, নিচের লাইনটি দেখতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমরা উপরে তুলে নিয়ে আসলাম 2ti প্লাস 2j। অর্থাৎ আমাদের ds বাই dt, এই ds বাই dt বিষয়টি কিন্তু ছিল আমাদের বেগ ভেক্টরটি। এটা আমরা আগেই বুঝে নিয়েছি। প্রথমে দুটি জ্ঞাতব্য আমি লিখে দিয়েছিলাম 2ti প্লাস 2j, তাহলে 2ti প্লাস 2j এটি হলো কিন্তু আমাদের বেগ ভেক্টরটি। আমরা এখানে ফ্রেশ করে লিখে দিচ্ছি, অতএব বেগ ভেক্টরটি কিন্তু আমাদের 2ti প্লাস 2j আমাদের এটা থাকছে। আচ্ছা, এখন এটিও কিন্তু সময়ের ফাংশন, অর্থাৎ সময় চেঞ্জ হওয়ার সাথে সাথে এটি কিন্তু চেঞ্জ হবে, কারণ অলরেডি টি কিন্তু আছে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে বেগটাও কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল আছে। আমরা যে ফাংশনটি দিয়েছি, এস এর স্মরণের যে ফাংশনটি দিয়েছি, এই ফাংশনটি থেকে কিন্তু আমরা বেগটি বের করে ফেলেছি। যদিও আমাদের 1 সেকেন্ড পরে বেগ বের করতে বলেছে, আমরা কিন্তু 1 সেকেন্ড পরে এখন বের করিনি, বেগের ফাংশনটি বের করেছি। বেগের ফাংশনটি কিন্তু আমাদের হচ্ছে সময়ের উপরে নির্ভরশীল, আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভি 1 সেকেন্ডটা কত হবে, 2 ইন্টু টি এর জায়গায় আমাদের 1 সেকেন্ড বসাতে হচ্ছে, ইন্টু আই প্লাস 2j, তাহলে কত আসলো 2i প্লাস 2j। এটি হলো আমাদের 1 সেকেন্ড পরে বেগ। 1 সেকেন্ড পরে বেগ, যেহেতু 1 সেকেন্ড পরে বেগ পেয়ে গেছি, যদি বেগের মান বের করতে বলে আমরা এখানে ছোট্ট করে একটি অঙ্ক লিখে নিচ্ছি, সেটি হচ্ছে 4 নম্বর অঙ্ক। 1 সেকেন্ড পরে বেগের মান, 1 সেকেন্ড পরে
বেগের মান, এক সেকেন্ড পরে বেগের মান কত হবে নিশ্চিতভাবে বলা যায় যে এই ভেক্টরটির মান বের করতে হবে। তাহলে কিভাবে মান বের করে, ভি 1 সেকেন্ড সমান সমান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এগুলো আমরা আগেই শিখে নিয়েছি কিভাবে ভেক্টরের মান বের করে, রুট ওভার দিয়ে দিতে হবে। তাহলে কত হচ্ছে, এখানে আমাদের আসলে হলো 4 মানে 2 রুট ওভার 2 আসবে, 2 রুট ওভার 2 আসছে। তাহলে মানটি কিন্তু আমাদের দাঁড়ালো 2 রুট ওভার 2, বেগের মানটি এত মিটার পার সেকেন্ড, অবশ্যই মিটার পার সেকেন্ড, এবং বেগটি কিন্তু আমাদের এটি, তার মানে 1 সেকেন্ড পরে বেগ, সেটির অ্যান্সার কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। আর পরে আমরা একটি অঙ্ক দিয়েছি 1 সেকেন্ড পরে বেগের মান অর্থাৎ দ্রুতি, 1 সেকেন্ড পরে দ্রুতি যদি বলে বা বেগের মান যদি বলে তাও ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এত মিটার পার সেকেন্ড, এটা এত মিটার পার সেকেন্ড, এটি হলো আমাদের আরেকটি অ্যান্সার। পরের অঙ্কটির অ্যান্সার হচ্ছে এটি। এখন যদি আমাকে বলে যে ত্বরণ কত, 1 সেকেন্ড পরে ত্বরণ কত, বা এবার ধরি 2 সেকেন্ড পরে, সেটিও আমরা একটু দেখে নিচ্ছি আজকের এই লেকচারে, একটু দেখে নিচ্ছি। ত্বরণ মানে নিশ্চয়ই 5 নাম্বার হবে, 1 সেকেন্ড পরে ত্বরণ, ত্বরণ কত, 1 সেকেন্ড পরে ত্বরণ কত, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আমাদের কি এসেছিল, বেগ ফাংশনটি 2t i প্লাস 2j, এটি এসেছিল। এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ হবে, অর্থাৎ এ ভেক্টরটি হচ্ছে dv ভেক্টর dt, তো এটিকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে, dt অফ 2t i প্লাস 2j, এগুলোর দরকার নেই, এটি আসবে আমাদের 2ti প্লাস 2j। তো আমরা কি করব, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি ddt অফ 2ti প্লাস ddt অফ 2j, 2i কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, তাহলে ddt অফ t প্লাস ddt অফ 2j, 2j একটি কনস্ট্যান্ট, আমরা এটিকে বাইরে নিয়ে আসতে পারি, আর এখানে রেখে আমরা 2jটা আরেকটা লাইনের জন্য রেখেও দিতে পারি, অথবা এখানে 0 বসিয়ে দিতে পারি। 2i, এটির মান 1, আমরা আগের অঙ্কটিতেও করেছি, 1 প্লাস হচ্ছে এটি 0 হবে, কত আসলো 2i। তাহলে বেগের মান, ত্বরণের মান, ত্বরণটি কিন্তু আমাদের 2i, ত্বরণ একটি ভেক্টর রাশি, এখানে আমাদের 2i দেখা যাচ্ছে, 2 কিন্তু কনস্ট্যান্ট, এখানে কিন্তু কোনো t নেই, তার মানে ত্বরণ কিন্তু সময়ের সাথে নির্ভরশীল হচ্ছে না। আমাদের এই আলোচ্য অঙ্কটিতে, আলোচ্য সমস্যাটিতে ত্বরণ সময়ের উপরে নির্ভরশীল নয়, তাহলে সময়ের উপরে নির্ভরশীল নয়, ত্বরণ একটি ধ্রুবক রাশি, এখানে ধ্রুবক রাশি, তবে ত্বরণের একটি দিক আছে। তাহলে ত্বরণ ভেক্টরটি কত, 2i, এর অ্যান্সার হচ্ছে এখান পর্যন্ত। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ত্বরণের মান কত, ত্বরণটি কিন্তু সময়ের উপর নির্ভরশীল নয়, 5 সেকেন্ড পরেও যেই ত্বরণ থাকবে 10 সেকেন্ড পরেও একই ত্বরণ থাকবে, কারণ এখানে সময় বসানোর কোনো জায়গা নেই। সুতরাং আমাকে যদি বলে 1 সেকেন্ড পরে ত্বরণ কত, 1 সেকেন্ড পরে ত্বরণও 2i, 5 সেকেন্ড পরে ত্বরণ কত, 5 সেকেন্ড পরে ত্বরণও কিন্তু 2i থাকবে। ওকে, বিতে চলে আসছি, সরি আমাদের পরের অঙ্কে চলে আসছি 6 নম্বর। 6 নম্বরে আমাকে যদি বলে ত্বরণের মান কত, ত্বরণের মান কত, তাহলে ত্বরণের মান কত হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 2i, তাহলে 2 বসাবো এবং i বসাবো, 2 কত আমরা একটু দেখি, 2 বসাবো এবং 2 এবং i এর জন্য আমাদের হিসাব করব, সেটি কি, সেটি হচ্ছে এভাবে ত্বরণের মান 2 স্কয়ার প্লাস
জিরো জে তার মানে জিরো স্কোয়ার প্লাস জিরো কে তাহলে এটা হলো জিরো স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটির মান আসছে আমাদের 2, ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারছি যে ত্বরণের মানটা 2 হবে, কারণটা কি, শুধু x অক্ষ বরাবর কিন্তু ত্বরণ আছে এবং x অক্ষ বরাবর সেই ত্বরণের এটির মান তো 1, শুধু আমরা আগেই জেনেছি যে এই আইটি শুধু দেয়া হয়েছে দিকটাকে নির্দেশ করার জন্য, যে x অক্ষ বরাবর 1 বোঝানোর জন্য, ওই একের সাথে 2 গুণ করলে আসলে 2ই হবে, তাহলে এটা তো 2 হবে। তো যাই হোক, আমরা এখানে এটি আমাদের আরেকটি উত্তর যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন হচ্ছে যে এই মিটার এবং এই সেকেন্ড স্কোয়ার এগুলো আমি কোথা থেকে পাচ্ছি। আমাদের যে শুরুতে যে অঙ্কটি দেয়া হয়েছিল, সেই যখনই আমাদের অঙ্ক দেয়া থাকবে কোথাও, সেখানে অবশ্যই মেনশন করা থাকবে যে যদি দূরত্বটাকে এখানে মিটারে নির্দেশ করা হয়েছে, সময়টাকে সেকেন্ডে নির্দেশ করা হয়েছে, যে কোনো একটা অঙ্ক যদি আমাদের এরকম দেওয়া থাকে, যেমন আমাদের আলোচ্য যে অঙ্কটি ছিল সেটি ছিল হচ্ছে টি স্কোয়ার আই, আমি মুছে দিয়েছি বোর্ডে, আবার লিখছি টি স্কোয়ার আই প্লাস 2tj প্লাস কে, এটি ছিল সম্ভবত আমাদের অঙ্কটি। ওকে, যেহেতু এই অঙ্কটি আমাদের ছিল, এই সমস্যাটি ছিল, এখানে কিন্তু টি এর একক এবং এস এর একক, যেহেতু টি এবং এস দুটি আমরা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, এখানে টি এবং এস এর একক কিন্তু বলা থাকবে। টি এর একক হচ্ছে আমাদের এখানে সেকেন্ডে দেওয়া ছিল বলেই আমি সেকেন্ডে করেছি, আমি কোনো কিছু মেনশন করিনি। পরীক্ষার মধ্যে কিন্তু মিনিটেও ঘন্টাতেও থাকতে পারে, মিনিটেও থাকতে পারে, ঘন্টাতেও থাকতে পারে। এস এর এককটি আমাদের, আমি এখানে এস এর এককটিও মেনশন করিনি, তবে কিছু মেনশন না করা থাকলে এসআই এককে যথাক্রমে সেকেন্ড এবং মিটার ধরে নিতে হবে। আর যদি অন্য কোনো কেস থাকে তবে অবশ্যই কেসটা পরীক্ষার প্রশ্নের মধ্যে মেনশন করা থাকবে। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে আমাদের, এস এর এককটি হচ্ছে, এটা হলো সেকেন্ড, আমি লিখে দিলাম, এস এর এককটি হচ্ছে আমাদের মিটার, আমরা মিটারে কাজ করেছি, সেই জন্য কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার এসেছে, লাইক দ্যাট। আগের অঙ্কগুলোতে মিটার পার, একটাতে মিটার পার সেকেন্ড এসেছে ইত্যাদি, একটাতে মিটার এসেছে ইত্যাদি। ওকে, তাহলে ভিউয়ার্স, ভেক্টর ক্যালকুলাস নিয়ে একটা বিশাল অংশ আমরা আজকে শেষ করলাম। ভেক্টর ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই অংশটি আমরা আজকে করলাম। আরও উদাহরণ নিয়ে আমরা পরবর্তীতে আসব। উদাহরণগুলি যথেষ্ট ইম্পর্টেন্ট এবং যথেষ্ট সহজ। যদি আমরা একটু ইসাক স্যারের বইয়ে বিভিন্ন জায়গায় অঙ্ক দেওয়া আছে, আরও বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় অঙ্ক দেওয়া আছে, অনুশীলনীতে আছে, উদাহরণেও অনেক অঙ্ক করে দেওয়া আছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।